বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যায় 13, সবাই কাছাকাছি, লেকচার 1। আমরা ইনশাআল্লাহ আমাদের এই লেকচারে যোগাযোগের নীতিমালা এবং যোগাযোগের উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মিজান একাডেমি ইউটিউবের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য নতুন আপডেট পাওয়ার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং ফেসবুকে থেকে নতুন আপডেট অথবা ইনফরমেশনের জন্য ফেসবুকে মিজান একাডেমিতে একটি লাইক দিন। যোগাযোগ যার ইংলিশ ওয়ার্ড হচ্ছে কমিউনিকেশন। লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এক স্থান থেকে অন্য স্থানে বা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে কোনো ডেটা, কোনো মেসেজ, কোনো চিহ্ন, কোনো কথাবার্তা, কোনো তথ্যের আদান প্রদান, শর্ত হচ্ছে যে দুইজনের মধ্যে এগুলি পাঠানো হবে তাদের অবশ্যই বোধগম্য হতে হবে। তাহলে এই টোটাল ঘটনাটাকে আমরা একটা যোগাযোগ বলতে পারি। যেমন এ এবং বি। এখন এ একটা সিগন্যাল বি এর কাছে পাঠালো, বি সেই সিগন্যালটা বুঝতে পারলো না, বোধগম্য হলো না। যেমন সাপোজ এ তার হাতের দুইটা আঙ্গুল এভাবে শো করলো, কিন্তু বি এই দুই আঙ্গুল শো দ্বারা এর কোনো অর্থই বুঝতে পারলো না। তাহলে এ এবং বি এর মাঝখানে কোনো যোগাযোগ সংগঠিত হয়নি, কেননা এই সিগন্যালের কোনো বোধগম্যতা নাই। এখন বি এ কে হাতের একটা আঙ্গুল এভাবে দেখালো, এ বুঝে গেল যে এ আঙ্গুলের মিন্সটা কি। তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ যে এ বি থেকে এর মধ্যে একটা কমিউনিকেশন বা যোগাযোগ সংগঠিত হচ্ছে। যোগাযোগের কিছু নীতিমালা রয়েছে, যে রুলস অ্যান্ড রেগুলেশন যদি মেইনটেইন না করা হয় তাহলে সেটা যোগাযোগের সংজ্ঞানুসারে যোগাযোগ হয় না। অবশ্যই যোগাযোগের মধ্যে একটা প্রেরক অর্থাৎ একজন সেন্ডার এবং একটা গ্রাহক অর্থাৎ একটা রিসিভার থাকতে হবে। আমি একজনকে একটা ডেটা, মেসেজ, তথ্য, কথা পাঠাবো, সেটার জন্য অবশ্যই আমাকে প্রেরক হতে হবে বা সেন্ডার হিসেবে কাজ করতে হবে, এবং যে আমার এই ডেটাটা গ্রহণ করবে সে কিন্তু গ্রাহক হিসেবে কাজ করবে। আমি একটা ডেটা পাঠালাম, কেউ সেই ডেটা ক্যাচ করার বা গ্রহণ করার নেই, তাহলে কিন্তু আমার যোগাযোগটা হচ্ছে না, মানে তার কাছ থেকে ডেটা যেয়ে সেই ডেটাটা কোনো রেজাল্ট আমাকে আউটকাম দিতে পারছে না। সুতরাং সেটা গ্রাহক বিহীন অবস্থায় থাকতেছে। এটার জন্য সেই যোগাযোগের নীতিমালা বা যোগাযোগের যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো ব্রেক করছে। যোগাযোগের ভাষা হতে হবে সহজ, সরল, সুস্পষ্ট এবং সম্পূর্ণ। সোজা অর্থ হচ্ছে এমন ডেটা, এমন মেসেজ, এমন সিগন্যাল, এমন কথাবার্তা, এমন ভাবনা বা সাংকেতিক চিহ্ন থাকতে হবে যেটা পরস্পরের মধ্যে ইজিয়েস্ট ওয়েতে বোধগম্য হয়, বুঝতে পারে। এবং আংশিক না, যেমন একটা কথা হচ্ছে আমি ভাত, এখন এরপরে কি খাই নাকি আমি ভাত অন্য কাউকে দেই, এই কথাগুলি যদি না থাকে তাহলে যেমন সেন্টেন্সটি বোঝার আকাঙ্ক্ষা থেকে যায়, ঠিক অনুরূপভাবে যোগাযোগটাও সম্পূর্ণ হতে হবে। অর্থাৎ আপনি একজনকে একটা কথা বললেন অসম্পূর্ণ অবস্থায়, যার কাছে কথাটা বা ডেটাটা পৌঁছছে সে কিন্তু সেটা ঠিক মতো বুঝতে পারছে না, তাহলে সেটাও কিন্তু যোগাযোগের নীতিমালাকে ব্রেক করে। আবার যেমন ভাষাও কিন্তু বোধগম্য হতে হবে। যেমন একজন বাঙালি এবং একজন চাইনিজ, বাঙালি বাংলা কথা বলছে চাইনিজকে, চাইনিজ এই বাংলা কথা বুঝছে না, আবার চাইনিজ ভাষায় চীনা ভাষায় কথা বলছে বাঙালির সাথে,
এ বাঙালি সেই চীনা ভাষা বুঝছে না, বি এবং সি এর মধ্যে কোনো যোগাযোগ সংগঠিত হবে না। কেননা? কারণ তাদের ভাষা দুইজনের কেউই বুঝতেছে না। এরপর হচ্ছে সঠিক তথ্য সঠিক ব্যক্তির কাছে পৌঁছানো। সঠিক তথ্য সঠিক ব্যক্তির কাছে যদি পৌঁছানো না যায় তাহলেও কিন্তু যোগাযোগ এর উদ্দেশ্য অর্থাৎ যোগাযোগের যে মূল টার্গেট সেটি ব্যাহত হয়। কেননা আমি একজনকে একটি তথ্য পাঠাবো, সেই তথ্য বা ডেটা যদি অন্য কারোর কাছে যেয়ে পড়ে তাহলে কিন্তু অবশ্যই আমার যার কাছে পৌঁছানো দরকার ছিল তার কাছে না পৌঁছিয়ে অন্যজনের কাছে পৌঁছালো, ফলে আমার যে উদ্দেশ্য ছিল সেটি ব্যাহত হচ্ছে। এটার জন্য রাইট ইনফরমেশন রাইট পিপলের কাছে পৌঁছতে হবে। যোগাযোগের ভাষা কথাবার্তা বা অবশ্যই সৌজন্যবোধ থাকতে হবে। সৌজন্যবোধ বলতে বোঝানো হচ্ছে যে কথার মধ্যে সাবলীলতা, মাধুর্য এবং পারস্পরিক সহমর্মিতা থাকা জরুরি। যেমন দেখা যাচ্ছে যে একজন আরেকজনের সাথে কর্কশ ভাষায় রাফলি ভাবে এবং বিভিন্ন কর্কট ভাষায় রাফলি ভাবে এবং বিভিন্ন অবাঞ্ছিত শব্দ দ্বারা কথা বলছে, তাহলে এর ফলে দেখা যাবে যে সেখানে কিন্তু পরস্পরের মধ্যে একটা সৌজন্যবোধের ঘাটতি রয়েছে। যদিও সেখানে একটা যোগাযোগ হবে, তারপরেও কিন্তু সেই যোগাযোগটা সুফলতা বয়ে আনবে না। সুতরাং আমাদের কথা বলার মাঝখানে কমিউনিকেশনের জন্য অবশ্যই পরস্পরের মধ্যে ইনশাআল্লাহ সৌজন্যবোধ থাকাটা জরুরি। আমরা ইনশাআল্লাহ এখন দেখব হচ্ছে যোগাযোগের প্রক্রিয়া ও ধাপ। যোগাযোগে একজন সেন্ডার থাকবে, অর্থাৎ যে কথা বলবে সে হচ্ছে সেন্ডার এবং যে কথা শুনবে সে হচ্ছে রিসিভার। সেন্ডার, যেমন আমরা ধরে নেই আমি একজনকে ফোন করছি, আমি যখন কথা বলবো আমি সেন্ডার এবং যে আমার কথাটা শুনবে সে রিসিভার। আমার এই সেন্ডার থেকে সিম্বল বা মেসেজ যাবে, সেই সিম্বল বা মেসেজ যখন রিসিভারের কাছে পৌঁছবে তার জন্য তাকে একটা পথ অতিক্রম করতে হয়। সেই পথটার জন্য যে যোগাযোগের মাধ্যম রয়েছে তার একটা নেটওয়ার্কিং ব্যবস্থা থাকে। যেমন আমরা মোবাইল ফোনে কথা যখন বলি তাহলে মোবাইল ফোনের জন্য স্পেসিফাইড একটা নেটওয়ার্কিং সিস্টেম রয়েছে যেটাকে তাদের নিজস্ব মিডিয়াম বলা হয়। সেই মিডিয়ামটা ক্রস করে সেই মেসেজটা চলে যায় হচ্ছে রিসিভারের কাছে। রিসিভার যখন সেই সেন্ডারের মেসেজটা আলহামদুলিল্লাহ ঠিক মতো বুঝতে পারে তখন রিসিভার কি করে, সেই সেন্ডারের মেসেজের পরিপ্রেক্ষিতে একটা রেসপন্স করে, অর্থাৎ যেটাকে আমরা অনেক সময় ফিডব্যাকও বলে থাকি। এবং সেই রেসপন্সটা অবশ্যই মিনিংফুল হতে হবে, কথাবার্তা যাতে বোঝা যায় তেমন হতে হবে। কোনো সাংকেতিক সিগন্যাল বা কোড থাকলে সেটা যাতে সেন্ডার কর্তৃক বোধগম্য হয় সেটাও খেয়াল রাখতে হবে। সেই রিসিভারের যে রেসপন্সটা আছে সেটা আবার সেন্ডারের কাছে চলে আসবে। আবার সেন্ডার যদি আবার কোনো কথা বলতে চায়, সেই মেসেজ পাঠাতে চায়, সেটা মিডিয়াম ক্রস করে রিসিভার। আবার রিসিভারের কি যে আছেন উনি যদি কোনো রেসপন্স করেন বা কথা বলেন তাহলে সেই রিসিভার এই রেসপন্সটা আবার সেন্ডারে সেই মিডিয়াম ক্রস করে চলে আসবে। তো এইভাবেই মূলত আলহামদুলিল্লাহ আমাদের যোগাযোগের প্রসেসটা ঘটে থাকে। এরপর আমরা ইনশাআল্লাহ দেখব যে এই যোগাযোগের প্রসেসের ক্ষেত্রে কি কি স্টেপ আমাদের ইনশাআল্লাহ ওভারকাম করতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে যে ডেটা আমাদের পাঠাতে হবে সেই ডেটা মেসেজ হতে পারে, কথাবার্তা হতে পারে, কোড হতে পারে, পিকচার হতে পারে, কোনো সিগন্যাল হতে পারে, সেটা একটা ট্রান্সমিটার দিয়ে পাঠাতে হয়। ট্রান্সমিটার কি? প্রেরক যন্ত্র। যখন আমি মোবাইলে কথা বলি, আমি যখন কথা বলি তখন এই মোবাইলটা আমার জন্য ট্রান্সমিটার হিসেবে কাজ করে।
এই ট্রান্সমিটার থেকে এই মেসেজ, এই কথাবার্তা একটা কমিউনিকেশন চ্যানেল বা মিডিয়াম, যেটা আমরা একটু আগে নেটওয়ার্কিং সিস্টেম বলে এসেছিলাম, সেখানে চলে যায়। সেখান থেকে সেই পথ ক্রস করে সেটা রিসিভার, অর্থাৎ যার কাছে আমি ফোন করলাম তার কাছে আলহামদুলিল্লাহ পৌঁছে যায়। অর্থাৎ আমি যে মোবাইল দিয়ে কথা বলছি সেটা তো আমার জন্য ট্রান্সমিটার, এবং সে যে মোবাইল নিয়ে কথা বলছে, আমার কথাটা শুনতেছে, তখন কিন্তু তার মোবাইল তার জন্য রিসিভার, এবং সেই রিসিভার থেকে সেই কথাটা রিসিভার যে মানুষটা ব্যবহার করছে তার কাছে আলহামদুলিল্লাহ পৌঁছে যায়। তো মূলত এই যে স্টেপগুনি হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ যোগাযোগের ধাপগুনি। এগুলি ক্রস করেই যোগাযোগ সংগঠিত হয়। যোগাযোগের উদ্দেশ্য ও গুরুত্ব। আধুনিক যুগে আলহামদুলিল্লাহ আমাদের কমিউনিকেশন সিস্টেমটা খুবই ইজি থেকে ইজিয়েস্ট হয়ে আসছে। এর ফলে আমাদের যোগাযোগের যে উদ্দেশ্যগুলি রয়েছে সেগুলো আরো সমৃদ্ধশালী হচ্ছে। যেমন আমাদের যোগাযোগের উদ্দেশ্যের মধ্যে রয়েছিল যে আমরা কিভাবে একজন আরেকজনের সাথে ডেটা ট্রান্সমিট করতে পারবো, তথ্য আদান প্রদান করতে পারবো। তারপর কোনো একটা প্ল্যান করলাম, সেগুলোকে কিভাবে ইজিয়েস্ট ওয়েতে আমরা বাস্তবায়ন করতে পারি, তার জন্য কিন্তু আমাকে তথ্য আদান প্রদান জরুরি রয়েছে। কোনো যৌথ উদ্যোগ গ্রহণে কিভাবে, যেমন সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, আমি ঢাকায় থাকি, আমার একটা ফ্রেন্ড চিটাগং থাকে, আমি তার সাথে একটা শেয়ারিং বিজনেস করব। আমি ঢাকা এবং সে চিটাগংই থাকবে, তো তার মধ্যে কিন্তু আমার সাথে কথা বলা জরুরি, বিভিন্ন ডেটা পাঠানো জরুরি। সো সেই যে ডেটাগুলি আমরা ইনশাল্লাহ তাকে পাঠাবো, যদি যোগাযোগের মাধ্যমটা ইজিয়েস্ট না হয় তাহলে কিন্তু এত লেন্দি দূরত্ব, টাইম বেশি লাগবে এবং যোগাযোগের উদ্দেশ্য যেটা ছিল সেটা কিন্তু ব্যাহত হবে। আজকাল পণ্যের বিজ্ঞাপন প্রদানও করা হচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি যে পণ্যের ব্র্যান্ডিং করার জন্য কিন্তু যোগাযোগের মিডিয়ামগুলি ব্যবহার করা হচ্ছে। যেমন আমরা অনেক সময় আমাদের মোবাইলে বিভিন্ন পণ্যের মেসেজ আসে, আমরা যখন ফেসবুক বা ইউটিউব ব্যবহার করে থাকি তখন কিন্তু আমরা দেখি যে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন আসছে। এটাও কিন্তু কমিউনিকেশনের আলহামদুলিল্লাহ একটা উদ্দেশ্য। যোগাযোগের গুরুত্ব। আজকাল দেখা যাচ্ছে যে যোগাযোগের আধুনিকায়নের সাথে সাথে আলহামদুলিল্লাহ আমাদের পড়ালেখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলি আলহামদুলিল্লাহ ইজি থেকে ইজিয়েস্ট হয়ে আসতেছে। যেমন পড়ালেখা, আগে তো স্টুডেন্টকে স্কুলে যেয়ে পড়তে হতো, এখনো পড়তে হয়, কিন্তু এখন কিন্তু আলহামদুলিল্লাহ যোগাযোগের উন্নতির সাথে সাথে ডিস্টেন্স লার্নিং অর্থাৎ অনলাইনে পড়াশোনার একটা বিশাল সুযোগ চলে আসছে আলহামদুলিল্লাহ। এটাও কিন্তু যোগাযোগের বিশাল একটি গুরুত্ব। ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, এগুলির খোঁজ খবর নেওয়া এখন তো সময়ের ব্যাপার মাত্র আলহামদুলিল্লাহ, কেননা আমাদের হাতে মোবাইল ফোন চলে আসছে, আমরা ইজিয়েস্ট ওয়েতে নাম্বার ডায়াল করে আমাদের বিজনেস ইন্ডাস্ট্রির খোঁজ খবর নিতে পারি। ইকোনমিক্যাল সেক্টর, এবং দেখা যাচ্ছে যে যেমন ইকোনমিক্যাল সেক্টরে একটা টার্মস হচ্ছে শেয়ার বাজার। তো আজকাল কিন্তু আমাদের মোবাইলের মধ্যে যে আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারি, সেখান থেকে ইজিয়েস্ট ভাবে আমরা কিন্তু শেয়ার বাজারের খবরও নিয়ে নিচ্ছি। সচেতনতা সৃষ্টি, অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইলের মধ্যে গভর্নমেন্ট থেকে, তারপর হচ্ছে বিভিন্ন সোসাইটি থেকে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে সচেতনতামূলক অ্যাওয়ারনেসমূলক মেসেজ আসে, যেটি আমাদের জন্য আলহামদুলিল্লাহ সচেতনতা সৃষ্টির জন্য গুরুত্বপূর্ণ। অপরাধী ধরা। কমিউনিকেশনের আরো একটি গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে অপরাধী ধরা। যেমন অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে যোগাযোগের ভূমিকা রয়েছে। আমরা অনেক সময় মোবাইল ট্র্যাকিং এই কথাটার নাম শুনেছি। অপরাধী যারা মোবাইল ইউজ করে থাকে বা বিভিন্ন কমিউনিকেশনের মিডিয়ামগুলি ব্যবহার করে থাকে, তাদের সেই কমিউনিকেশন সিস্টেমটাকে ট্র্যাক করা হয়। ট্র্যাক করে অপরাধীর অবস্থান অর্থাৎ লোকেশন জানা যায় এবং সেই অপরাধীর উপর নজরদারি করা যায় এবং আস্তে আস্তে তাকে আইনের আওতাও নিয়ে আসা যায়।